মামা টিএসসি যাবেন? যা 20 টাকা ভাড়া রিক্সাওয়ালা উদাস ভঙ্গিতে তাকিয়ে বলল। 10 টাকা নাই এখান থেকে? রিক্সাওয়ালার মুখে এবার বিরক্তির ছাপ ফুটে উঠল। রূপন্তী পাশ থেকে ওকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, বাদ দে তো বিনিতা, ওঠ তাড়াতাড়ি। বিনিতা বিরস মুখে ব্যাগের ফিতে টেনে রিক্সায় উঠে বসলো। সবাই এত বেশি ভাড়া চায়, শহরটাই দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। রূপন্তী হেসে বলল, তোর এই দর কষাকষির স্বভাবটা আর গেল না। বিনিতার চোখ ছোট করে তাকালো। স্বভাব যাবে কিভাবে? যেখানে যা খুশি দাম হাঁকে, একটু দরদাম না করলে কিভাবে চলে? ওর গলায় অভিমান, যেন এই পুরো শহর শুধু ওকে ঠকাতে চায়। কথা বলতে বলতে ওদের রিক্সা বাংলা একাডেমির সামনে রাস্তা পার হয়ে টিএসসির দিকে চলছে। ওরা দুজনে আজ শাড়ি পরেছে। বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান ছিল আজ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। ঢাকার স্কুলগুলোতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সেরা পাঠকদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। বিনীত আর রূপন্তী দুজনেই দুটো স্কুলে প্রতি সপ্তাহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই দেয়া নেয়ার কাজ করে। বিনীতা আজ পড়েছে হালকা বেগুনি রঙের জামদানি, রূপন্তী পড়েছে আসমানি রঙের। একই রকম ডিজাইনের সাদা ব্লাউজ দুজনের, হাতে সাদা কাচের চুড়ি। বিনীতার কপালে ছোট্ট টিপ, প্রায় কমর ছুঁতে যাওয়া চুলগুলো বেনি করে রেখেছে, আর রূপন্তীর চুলগুলো খোপায় বাঁধা। টিএসসিতে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে ওরা টঙের দোকানের দিকে এগোলো। দুটো মালাই চা অর্ডার করে কাঠের বেঞ্চিতে বসলো দুজন। আজকের প্রোগ্রামটা শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেছে। হ্যাঁ, শেষ হেমন্তের বেলা তখন প্রায় শেষের পথে। গোধূলির আলো ছড়িয়ে পড়েছে টিএসসির ইটের দেয়ালে, শুকনো পাতায়, টং দোকানের বেঞ্চের পুরনো কাঠে। হালকা শীতের বাতাসে উড়ে বেড়াচ্ছে এক টুকরো বিষাদ মাখা সোনালি আলো। গোধূলির আলো ছায়ায় বেগুনি রঙের শাড়ি পরিহিত কাজল চোখের খুবই সাধারণ মেয়েটি তাকে মুগ্ধ চোখে দেখছে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা মানব। সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে ব্যস্ত গরম চায়ে ফু দিতে। টিএসসি চায়ের দোকানে এমন সন্ধ্যা সে মানব কতবার দেখেছে। ঘন কালো চা, টঙের দোকানের কাঠের বেঞ্চ, পাশের টেবিলে বিকেল গড়িয়ে রাত নেমে আসলেও তর্কে ব্যস্ত দু তিনজন। শীত শীত বাতাসের সাথে ভেসে আসা পুরনো গানের সুর, সবাই তার বড্ড চেনা। কিন্তু আজ সন্ধ্যাটার মাঝে যেন অদ্ভুত একটা মায়া মিশে আছে। বেগুনি শাড়ি পরিহিত মেয়েটা দু হাতে চায়ের কাপ ধরে আছে। ধোঁয়া উঠছে কাপ থেকে। সে হালকা ফু দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে নিচ্ছে। চায়ের কাপে ফু দিতে দিতেই বান্ধবীর সঙ্গে কি একটা নিয়ে হাসলো। ঠোঁটের কোণে চঞ্চল একটা ভঙ্গি ফুটে উঠল, আবার মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। কি সাধারণ একটা দৃশ্য, অথচ ঠিক যেন ততটাই অসাধারণ ঠেকছে। গায়ের রঙের সাথে সন্ধ্যার আলো এসে মিশে গেছে। চুলগুলো বেলুনিতে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ, চোখের কাজল সন্ধ্যার আলোয় আরো গাঢ় লাগছে। আর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা কেন এত সাধারণ কিছু হঠাৎ করে এত অসাধারণ লাগছে। একজোড়া চোখ তাকিয়ে আছে নিবিষ্টভাবে বুঝতে পারছে তাকিয়ে থাকাটা ঠিক হচ্ছে না, কিন্তু দৃষ্টি সরিয়েও নিতে পারছে না। মেয়েটির কোনো হুঁশ নেই। সে তো গল্পে মশগুল বান্ধবীর সাথে। শফিন, চল উঠি এবার। অর্ণব চায়ের কাপ নামিয়ে রাখলো। সন্ধ্যার আকাশ গাঢ় হয়ে আসছে। শীতের হালকা বাতাস বইতে শুরু করেছে চারপাশে। দোস্ত চল আরেক কাপ চা খাই। শাপিন কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে বলল। ওর চোখ তখন অন্য একদিকে আটকে আছে। অর্ণব ভ্রুকুচকে তাকিয়ে রইল ওর দিকে। ইতিমধ্যে দুজনে 2 কাপ করে চা শেষ করে ফেলেছে। শাপিন অর্ণবের সন্দেহজনক দৃষ্টি দিকে ভরকালো। ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে বলল, না থাক, চল যাই। অর্ণবের ভ্রু এবার আরো কুচকে গেল। ব্যাপার কি তোর বলতো? কোথাও গন্ডগোল আছে মনে হচ্ছে। কই না তো। শাপিন গলা খাকারি দিল, কিন্তু ঠোঁটের কোণের হাসিটা ঠিক লুকাতে পারল না। অর্ণব এবার 2 হাত পকেটে ঢুকিয়ে কপালে ভাঁজ ফেলে একটু ঝুঁকে তাকালো ওর দিকে। বল বল বলে ফেল, পরে তো সে বলবি। শাপিন আবার কাশি দিয়ে গলা খাকারি দিল। তারপর খুব ধীরে মাথাটা একটু কাত করলো একদিকে। ওইদিকে দেখ, আকাশি রঙের শাড়ি পরেছে যে মেয়েটা,
দেখে মনে হচ্ছে যেন এক টুকরো আকাশ। অর্ণব চোখ সরিয়ে তাকালো সেদিকে, তারপর নিঃশব্দে মাথা ঝাঁকালো। আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। তারপর খুব স্বাভাবিকভাবে বলল, তো কালকে যেটা ভাইবে আছে সে কথা মনে আছে তো? সাপিনের মুখ একেবারে ভোতা হয়ে গেল এবার। কিসের মধ্যে কি রে ভাই? উফ, আনরোমান্টিক কোথাকার। অর্ণব মুখে কোনো ভাবান্তর হলো না, হাত দুটো পকেটে রেখে তাকিয়ে রইল সাপিনের দিকে। সাপিন এবার ধৈর্য হারিয়ে মুখটা কাদো কাদো করে বলল, কোথায় তুই মেয়েটার সাথে কথা বলার একটা ব্যবস্থা করে দিবি তা না, তুমি আছো তোমার ভাই বানিয়া দেখ। অর্ণব হেসে ওর কাঁধে একটা চাপড় দিয়ে বলল, আকাশ বাতাসের সাথে পরে কথা বলিস, চল এখন এক কথা পড়া বাকি। সাপিন অসহায় মুখে তার ভালোবাসার এক টুকরো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন বন্ধু কে চায়? হ্যাঁ, অর্ণব নির্লিপ্ত মুখে বিল মিটিয়ে হাঁটা ধরল সামনের দিকে। চায়ের বিল মিটিয়ে অর্ণব আর সাপিন যখন বের হচ্ছে, বিনিতারাও তখন বের হচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার আগে হলে ফিরতে হবে, কিন্তু আশেপাশে কোনো রিকশাই দেখা যাচ্ছে না। দূরে একটা রিকশা দেখতে পেয়ে বিনিতা হাতের ইশারায় ডাকলো। ঠিক তখনই অর্ণবও ওই একই রিকশাকে ডেকেছে। রিকশা কাছে আসতেই রিকশাওয়ালা বলল, দুজনেই তো ডাকলেন, এখন কে যাবেন বলেন? বিনিতারা দেখলো ছেলে দুটোকে ওদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। কিছু না বলে ওরা সামনের দিকে হাঁটতে শুরু করলো। তখনই পিছন থেকে শুনতে পেল একটা কণ্ঠ, এই যে মিস, রিক্সাটা বরং আপনারাই চলে যান, এরপর আর রিক্সা পাবেন না বোধ হয়। তারপর রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল। মামা, ওনাদেরই নিয়ে যান। বিনিতা পিছন ফিরে দেখলো যে ছেলেটা রিকশা ডেকেছিল সেই ছেলেটাই বলছে। রিকশা ততক্ষণে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। সুফিয়া কামাল হল চলেন। দুজনেই উঠে বসলে রিকশা চলতে শুরু করলো কবি সুফিয়া কামাল হলের উদ্দেশ্যে। দোস্ত, এরা মনে হয় সুফিয়া কামাল হলে থাকে। সাপিনের চোখে একটুখানি আশার আলো দেখা গেল। অর্ণব সেদিকে একটুও মনোযোগ না দিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হবে হয়তো, চল যাই, অনেক পড়া বাকি। অর্ণব ও সাপিন দুজনেই ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে। প্রায় শেষের দিকে। ওদের বাসা মেডিকেল কলেজের পাশে। বাসাটা ওরা দুজন মিলেই ভাড়া নিয়েছে। পরদিন অর্ণব নীলক্ষেত গিয়েছিল একটা বই কিনতে। তখন ওর দেখা হয়ে যায় বিনিতাদের সাথে। বিনিতা প্রথমে চিনতে না পারলেও রূপন্তী চিনে পেলে প্রথমবারেই। কেমন আছেন ভাইয়া? কালকে আপনার সাথেই দেখা হয়েছিল না? অর্ণব সৌজন্যতামূলক হাসলো। হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। বই কিনতে এসেছেন? হেসে উত্তর দিল রূপন্তী। হ্যাঁ, মেডিকেলের একটা বই কিনতে এসছে। আপনারা কি বই কিনবেন? রূপন্তী বিনিতার দিকে তাকিয়ে বলল, বিনিতা কিছু উপন্যাসের বই কিনবে। আজকে আমাদের ক্লাস নেই, তাই এই সময়ে আসা। আমার ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু এই বিনিতা জোর করে নিয়ে এসেছে। বিনিতা কথা বলল এতক্ষণে। আসলে আমি সকাল থেকে বোর ফিল করছিলাম, তাই ভাবলাম নীলক্ষেত থেকে ঘুরে আসি, বইও কেনা হয়ে যাবে। ও, আপনারা কিসে পড়াশোনা করছেন? অর্ণব জিজ্ঞেস করলো। রূপন্তী বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে। ও আচ্ছা, আমার বইটা পেয়ে গেছে। আপনাদের কেনা হয়েছে? অর্ণব ওর কাঙ্ক্ষিত বইটি দোকানদারের দিকে বাড়িয়ে দিল। কি রে বিনিতা, হয়েছে তোর? হ্যাঁ, এই তো হয়ে গেছে মামা, এই বইগুলো নিব। দোকানদার অর্ণব আর বিনিতা দুজনার বই প্যাক করতে শুরু করলো। আচ্ছা, তাহলে আমাদের পরিচয় উপলক্ষে এক কাপ চা খাওয়া যাক, কি বলেন মিস রূপন্তী? অর্ণব বলল এবার। হ্যাঁ, খাওয়া যায়। রূপন্তী সুহাসে উত্তর দিল। টি স্টলে 3টে চায়ের অর্ডার দিয়ে অর্ণব ফোন লাগালো সাপিনের নাম্বারে। শাফিন, কই তুই? আমি তো এখনো হসপিটালে আছি, এখন ওয়ার্ড শেষ হলো কেবল, বের হবো একটু পরেই। তুই কোথায়? আমি নীলক্ষেত এসেছিলাম একটা বই কিনতে। এখানে এসে মিস বিনিতা আর মিস রূপন্তীদের সাথে দেখা হলো। রূপন্তী, বিনিতা, মানে কালকে দুইটা মেয়ে? হ্যাঁ, এখন একটা টি স্টলে আছে, আসবি তুই? কি বলিস দোস্ত, তুই আমাকে ছেড়ে আমার ক্রাশের সাথে বসে চা খাচ্ছিস? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কতক্ষণ লাগবে আসতে? বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তুই দাঁড়া, আমি আসি আগে, তোর খবর আছে। হুমকি দেওয়ার স্বরে বলল সাপিন। তারপর ফোন কেটে দ্রুত বের হয়ে পড়ল হাসপাতাল থেকে। আমার ফ্রেন্ড শাফিন,
অর্ণব পরিচয় করিয়ে দিল। হ্যালো। শাপিন হাত নড়ালো বিনিতাদের উদ্দেশ্যে। হাই, আমি রূপন্তী। আমি বিনীতা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। রূপন্তী জবাব দিল এবার। আমারও অর্ণবের সাথেই আসার কথা ছিল, হঠাৎ ওয়ার্ডে ডিউটি পড়ে গেল। ওয়ার্ড শেষ করে বের হতে হতে দেখি দেরি হয়ে গেছে। আপনাদের সাথে অর্ণবের দেখা হলো কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকি। একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসলো শাপিন। আমরা বই কিনতে এসেছিলাম, উনিও বই কিনতে এসেছিলেন। বইয়ের দোকানে দেখা হলো। রূপন্তী ওনাকে প্রথম চিনতে পেরেছে, সেখান থেকে কথা হলো। বিনিতা বলল। হ্যাঁ, পড়ছি মানে আমাদের দুইজনের ইন্টার্নশিপ শেষের দিকে। আপনারা কিসে পড়ছেন? নিন, চা চলে এসছে। চা চলে আসতেই অর্ণব বলল এবার। সবাই চা খাওয়া শুরু করলেও বিনিতা চা হাতে নিয়ে বসে আছে, একটু পর পর ফু দিচ্ছে। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না চা? কোনো সমস্যা? অর্ণব খেয়াল করলো বিনিতা তখন থেকে চায়ে ফু দিয়ে যাচ্ছে। না না, কোনো সমস্যা নেই। আমি আসলে একটু ঠান্ডা করে খাই তো, তাই আর কি। অর্ণবের প্রশ্ন শুনে বিনিতা এবার তড়িঘড়ি করে বলল। আরো গুটি কয়েক কথাবার্তা হলো ওদের মধ্যে। চায়ের আড্ডা শেষে এবার বিদায় নেবার পালা। বিনিতা রূপন্তী অর্ণবদের থেকে বিদায় নিয়ে হলের দিকে রওনা দিল। শাপিনরাও ফিরে গেল বাসার দিকে। অর্ণব, আমার না রূপন্তী মেয়েটাকে খুব ভালো লেগেছে। এত কথা হলো, কিন্তু দেখেছিস নাম্বার নিতে ভুলে গেছি। আবার কিভাবে দেখা হবে? তোর তো কত মেয়েকে ভালো লাগে, এটা নতুন কি? অর্ণব ওর দিকে চোখ ছোট করে তাকালো। শাপিন প্রতিবাদ করতে চাইল অর্ণবের কথার। আরে না, এবারে ব্যাপারটা আলাদা, বুঝতে পারছিস না? রূপন্তীকে আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা, বুঝেছে। আরেকদিন দেখা হলে নাম্বার নিয়ে নিস। আরেকদিন দেখা হবে কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। শাপিনের গলার হতাশা অর্ণবের গলাটা যেন একটু রহস্যময় শোনালো এবার। দেখা যাক আবারও দেখা হয় কিনা। হল জুড়ে ছুটির দিনের নিস্তব্ধতা, ক্লাস নেই, সবাই বেশিরভাগই ঘুমাচ্ছে। বিনিতা চুপচাপ টেবিলে বসে পড়ছিল। রুমের অন্য দুজন তখনও ঘুমিয়ে, আরেকজন বাইরে গেছে। হঠাৎ করেই বিনিতার মনে হলো ও যেন শ্বাস নিতে পারছে না ঠিক মতো। বুকের ভিতরটা কেমন ভারী হয়ে আসছে। ওর হাত নিজের অজান্তেই গলায় চলে গেল। রিমি আপু, বিনিতার রুমমেট, যখন রুমে ঢুকছিল তখনই সে খেয়াল করলো বিনিতাকে। ওর মুখ চোখ কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। মেয়েটা তাড়াতাড়ি বিনিতার কাছে এগিয়ে এলো। কি হয়েছে তোমার বিনিতা? তোমার শরীর খারাপ লাগছে? রিমি আপু কপালে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো জ্বর আছে কিনা। আপু, কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি না। বিনিতার কণ্ঠ অসহায় শোনালো। কি বলছো তুমি? শ্বাসকষ্ট হচ্ছে? রিমি আপু চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। বিনিতা মাথা নাড়ল। ও কথা বলতে পারছে না, বুকের ভিতরটা যেন চেপে আসছে। একটু দাঁড়াও, আমি রূপন্তীকে ডেকে আনি। রিমি আপু এক মুহূর্ত দেরি না করে পাশের রুমে ছুটে গেল। রূপন্তী তখন অলসভাবে বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করছিল। ও ঘুম থেকে উঠেছে একটু আগেই। রিমি আপু তাড়া দেয়া গলা শুনে লাফ দিয়ে উঠল বিছানা থেকে। রূপন্তী, বিনিতা শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চল। কি বলছেন আপু? আসছে। রূপন্তী হতভম্ব গলায় বলল। ও প্রায় দৌড়ে বিনিতার রুমে চলে এলো। বিনিতাকে দেখে ওর বুকের ভিতর ধক করে উঠল। বিনু, তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? বিনিতার কাছে আসতে আসতে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো রূপন্তী। কেমন দম বন্ধ লাগছে। ক্লান্ত স্বরে বলল বিনিতা। রূপন্তী দ্রুত চিন্তা করলো। দেখি, তুই সোজা হয়ে বস, ভয় পাস না, কিছু হবে না। রিমি আপু পাশ থেকে বলল। আমি পাখা দিয়ে বাতাস করছি। রূপন্তী, তুমি ওর সাথে কথা বলো, উত্তেজিত হয়ে গেলে শ্বাসকষ্ট আরো বাড়বে। রূপন্তী বিনিতার পিঠে হাত রাখলো। দেখি, তুই শান্ত হ তো আগে, সোজা হয়ে বস, কিছু হয়নি, এখনই ভালো হয়ে যাবে। রূপন্তীর কথায় বিনিতা একটু শান্ত হলো। কয়েক মিনিটের মধ্যে ওর শ্বাসকষ্ট কমতে লাগলো। এখন কেমন লাগছে? স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো রূপন্তী। ক্লান্ত স্বরে বলল বিনীতা, এখন একটু ভালো লাগছে। তোমার কি আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা আছে? রিমি আপু জিজ্ঞেস করলেন। না আপু, কখনো হয়নি। বিল্ডিং এর পাশের খালি জায়গায় কেউ কিছু একটা পড়েছে, ধোয়া থেকে বোধহয় সমস্যা হয়েছিল। উত্তর দিল বিনিতা। বিনিতা, রেডি হ, ডাক্তার দেখিয়ে আসি। এটা শুধু ধোয়ার জন্য নাকি অন্য কিছু, সেটা দেখার দরকার। প্রাথমিক অবস্থায় পরীক্ষা করানো ভালো, পরে যদি বাড়াবাড়ি হয়। রূপন্তী বলল। পাশ থেকে বিনিতা অবাক হয়ে তাকালো।
উফ, তেমন কিছু হয়নি তো, ডক্টর দেখানোর দরকার নেই। কিছু হয় নাই, সেই জন্যই তো একটু আগে ভয় পেয়ে শ্বাসকষ্ট আরো বাড়িয়ে ফেলেছিলে। চুপ, রেডি হও। ওদের গন্তব্য এখন ঢাকা মেডিকেল। বিনিতারা চেম্বারের সামনে বসে আছে। আরো দুজন পরে বিনিতা সিরিয়াল। ভিতরে ঢুকে বিনিতা দেখলো চেম্বারের ডক্টর আফাস আহমেদ বসে। আফাস আহমেদ বিনিতার বাবার বন্ধু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে বিনিতা মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হঠাৎ এইখানে যে, কোনো সমস্যা? আঙ্কেল, আজকে সকালে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল। আজকেই কি প্রথম হয়েছে, নাকি আগের থেকেই সমস্যা? না আঙ্কেল, আজকেই প্রথম। আচ্ছা, তুমি বসো। এরপর ডক্টর আফাস আহমেদ তার পাশে বসে থাকা ইন্টার্ন ডক্টর অর্ণবকে উদ্দেশ্য করে বললেন, অর্ণব, তুমি ওর প্রাইমারি চেক আপটা করে আমার কাছে পাঠাও। বিনিতা এতক্ষণে খেয়াল করলো আফাস আহমেদের পাশের একটা চেয়ারে অর্ণব বসা। আজকে ওকে দেখে বিনিতা চিনতে পেরেছে। জি স্যার। মিস বিনিতা, আপনি আমার সাথে আসুন। যাও বিনিতা, অর্ণব তোমার প্রাথমিক চেক আপ করে আমাকে রিপোর্ট দিক, তারপর আমি দেখছি। কেমন আছেন মিস বিনিতা? ভালো, আপনি কেমন আছেন? আমিও আছি। এই কাজের প্রেশারে চ্যাপ্ট হয়ে যাচ্ছে। তারপর বলুন, আপনার শ্বাসকষ্ট কি প্রথম আজকে সকালে হয়েছে? হ্যাঁ, আজকেই। আচ্ছা, তাহলে প্রথমে আপনার হার্ট রেটটা দেখি। স্টেথোস্কোপ দিয়ে অর্ণব বিনিতার হার্ট রেট পরীক্ষা করছে। বিনিতার হৃদস্পন্দন শুনে অর্ণব নিজের হৃদস্পন্দনের অস্বাভাবিকতা খেয়াল করলো। গতদিনের ছোটখাটো ভালো লাগাটা আজ হঠাৎ করেই বড় রূপ ধারণ করেছে যেন। বিনিতার হৃদস্পন্দনের তালে তালে যেন ওর হৃদয়ও স্পন্দিত হচ্ছে। অর্ণবের সবকিছু এলোমেলো লাগছে। অর্ণব নিজেকে সামলে নিয়ে বিনিতার দিকে তাকালো। মুখটা আগের মতোই স্বাভাবিক রাখতে চাইছে, কিন্তু বুকের ভিতর যে ঝড় বইছে তা থামানোর উপায় নেই। আপনার হার্ট রেট একটু দ্রুত, তবে সেটা শ্বাসকষ্টের কারণ হতে পারে। অর্ণব বলল, আর কিছু অনুভব করছিলেন? মাথা ঘুরছিল? বুকে চাপ লাগছিল? মাথা একটু হালকা লাগছিল, তবে এখন ঠিক আছি। বিনিতা স্বাভাবিক ভঙ্গিতে বলল। অর্ণব আরেকবার ওর দিকে তাকালো। বিনিতা হয়তো জানেও না ঠিক এই মুহূর্তে ওর হৃদস্পন্দন কার জন্য এলোমেলো হয়ে আছে। এটা কি সত্যিই ভালো লাগা, নাকি কোনো এক অদ্ভুত টান? আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, কিন্তু ধোয়ার কারণে অ্যালার্জির রেসপন্স হতে পারে। অর্ণব রিপোর্টে কিছু নোট লিখতে লিখতে বলল, ডক্টর আফাস আহমেদ স্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে আপাতত আপনাকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা দরকার। মানে আমাকে এখানেই থাকতে হবে? মানে উফ। হ্যাঁ, অন্তত কিছুক্ষণ। আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, তবে শ্বাসকষ্টের কারণ হিসেবে ধোয়ার অ্যালার্জিক রেসপন্স মনে হচ্ছে। তবুও যেহেতু এটা প্রথমবার হয়েছে, আমরা নিশ্চিত হতে চাই যে কোনো সেকেন্ডারি রিয়াকশন হচ্ছে কিনা। মানে অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে কখনো কখনো একটু দেরিতে আবার সমস্যা দেখা দিতে পারে, যেমন আবার শ্বাসকষ্ট হওয়া, গলা ফুলে যাওয়া বা কোনো অস্বস্তি। সাধারণত কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখলে বোঝা যায় সমস্যা বাড়বে নাকি কমবে। এটা বলার পর অর্ণবের নিজের মনে প্রশ্ন এলো, কিন্তু না, বিনিতাকে তো সত্যি পর্যবেক্ষণ রাখা দরকার। রূপন্তী চেম্বারের বাইরে অস্থির হয়ে বসে আছে। একটু পরপর দরজার দিকে তাকাচ্ছে। ভিতরে বিনিতা এতক্ষণ লাগছে কেন? বিনিতার এবার মনে পড়ল বাইরে বসে থাকা রূপন্তীর কথা। এতক্ষণে অস্থির হয়ে গেছে বোধহয়। উফ, এই রূপন্তীটা না, আমি তো আসতেই চাইনি, আর এখন এইখানে আটকে গেলাম। এখনো বাইরে বসে বসে কি করছে কে জানে। বিনিতা বিড়বিড় করে বলল, কিন্তু অর্ণব ওর কাছাকাছি বসে থাকায় সবাই পরিষ্কার শুনতে পেল। অর্ণব এবার রিপোর্ট লেখার ফাঁকে বলল, আপনি চাইলে নার্সকে বলতে পারি, ও বাইরে গিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দেবে। আর চাইলে আপনাকে এখনো ছেড়ে দিতে পারি, কিন্তু পরে যদি সমস্যা বাড়ে তখন আরো বেশি ঝামেলা হবে। এটা স্রেফ নিশ্চিত হওয়ার জন্য। তারপর বিনিতা এক মুহূর্ত চুপ থেকে অর্ণবকে কিছু বলতে যাবে, তার আগেই ওর চোখ পড়ল দরজার দিকে। রূপন্তী দরজা দিয়ে ভিতরে উকি দিচ্ছে, চোখে স্পষ্ট উদ্বেগ। ও নিশ্চয়ই ভাবছে এতক্ষণ হয়ে গেল, কিন্তু বিনিতা এখনো বের হচ্ছে না কেন। ডক্টর আফাস আহমেদ রূপন্তীকে দেখে মনে করলেন ও হয়তো পরবর্তী রোগী। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি নেক্সট পেশেন্ট?
তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, যিনি ভেতরে আছেন তার একটু সময় লাগবে। রূপন্তীর সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না না, আমি পেশেন্ট নই আসলে। আমি ভিতরে যে আছে মানে বিনিতা ওর সাথে এসেছে। ডক্টর আফাস একটু হাসলেন। তাহলে তো চিন্তার কিছু নেই, তোমার বন্ধু ঠিক আছে, চিন্তা করো না। ভেতরে আসো, বিনিতা ওর পাশে আছে। ইশারায় পদ্মার ওপাশটা দেখালেন তিনি। থ্যাংক ইউ ডক্টর। রূপন্তী এগিয়ে গেল ওদিকে। পদ্মার ওপাশে যেতেই রূপন্তী দেখল অর্ণব আছে বিনিতার সাথে। অর্ণবকে দেখে কিছুটা অবাক হলো ও। তবে ভাবলো অর্ণব তো এই হসপিটালেরই ইন্টার্ন, তাই ওর এখানে থাকাটা অস্বাভাবিক কিছু না। বিনিতা এবার রূপন্তীর মুখের দিকে তাকিয়ে দেখলো ওর ভ্রু একটু কুঁচকে আছে, যেন মনে মনে ভাবছে এতক্ষণ ধরে ভিতরে কি হচ্ছে। বিনিতা হাসি চেপে বলল, আমি ঠিক আছি, ব্যস্ত হওয়ার কিছু নেই। রূপন্তী এবার বিনিতার উদ্দেশ্য বলল, তুই সত্যি ঠিক আছিস তো? অর্ণব এবার একটু গলা খাকারি দিয়ে বলল, আপনার বন্ধু ঠিক আছে, শুধু পর্যবেক্ষণের জন্য কিছুটা সময় থাকতে হবে। বসুন। অর্ণব রূপন্তীকে বেডের পাশে থাকা একটা চেয়ারে ইশারা করলো। চেয়ারে বসতে বসতেই অর্ণবকে প্রশ্ন করলো রূপন্তী। এটা কেবল ধোয়ার ব্যাপার নাকি অন্য রকম কিছু? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে হাতের রিপোর্টে দিকে তাকিয়ে বলল, বিনিতার শ্বাসকষ্টটা ধোয়ার কারণে অ্যালার্জি রেসপন্স হতে পারে, তাই আপাতত পর্যবেক্ষণে রাখা দরকার ছিল। তবে এখন সবকিছু ঠিকঠাক, তেমন কোনো সমস্যা নেই। তবে সামনের দিনগুলোতে সতর্ক থাকতে হবে। রূপন্তী চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। বুঝতে পেরেছি। বিনিতা রূপন্তীর দিকে তাকিয়ে বলল, এখন তো ঠিক লাগছে আমার, এত চিন্তা করিস না তো। অর্ণব সোজা হয়ে দাঁড়িয়ে বিনিতাকে আবার পরীক্ষা করলো। প্রথমে হার্ট রেট ও শ্বাস প্রশ্বাসের গতি দেখলো, তারপর অক্সিজেন স্যাচুরেশন চেক করলো। সবকিছু ঠিক থাকায় নিশ্চিতভাবে বলল, হ্যাঁ, এখন ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, আসুন। তারপর লেখা রিপোর্টগুলো নিয়ে আফাস আহমেদের টেবিলে চলে গেল অর্ণব। ডক্টর আফাস সব দেখে শুনে বললেন, সবকিছু নর্মাল আছে। রূপন্তী এবার সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঠিক আছে, তাহলে এবার চলে যাওয়া যাবে, তাই না? আফাস আহমেদ বললেন, হ্যাঁ, এখন তুমি যেতে পারো। তবে বিনিতা, আগামীতে যদি কোনো সমস্যা হয় দুটো ডাক্তার দেখাবে, খুব একটা দেরি করো না। বিশেষ করে যে সব জায়গায় ধোঁয়া বা দূষণ বেশি থাকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করো। বিনিতা এবার কৃতজ্ঞতা নিয়ে বলল, জি আঙ্কেল, ধন্যবাদ। আফাস আহমেদ আবার বললেন, তবে একটা কথা বলতে ভুলে গেছি, আমি ইসিজি করিয়ে নিতে বলবো, এতে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিশেষ করে যদি হার্টের কোনো সমস্যা থাকে, তুমি চাইলে এখনই প্যাথোলজি বিভাগে যেতে পারো। বিনিতা একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি ইসিজি করিয়ে নেব। অর্ণব তখন রিপোর্টের কিছু নোট নিচ্ছিল। চোখ তুলে এক মুহূর্ত বিনিতার দিকে তাকালো, তারপর বলল, নিজের খেয়াল রাখুন মিস বিনিতা। বিনিতা একটু অবাক হলো। ডাক্তারদের মুখে এমন কথা স্বাভাবিক, কিন্তু কেন জানি আজ কথাটা একটু অন্যরকম লাগলো ওর কাছে। রূপন্তী ওর হাত টেনে বলল, চল, অনেক দেরি হয়ে গেছে। বিনিতা পিছনে একবার তাকিয়ে দেখলো অর্ণব ওদের বেরিয়ে যেতে দেখছে, কিন্তু চোখের ভাষাটা যেন অন্যরকম। সেটা কি উদ্বেগ নাকি অন্য কিছু? তবে এসব ভাবার সময় পেল না বিনিতা। রূপন্তী ওকে প্রায় টেনে বের করে আনলো চেম্বার থেকে। তারপর ওরা দ্রুত চলে গেল প্যাথোলজি বিভাগের দিকে। পরদিন সকাল 7:30। 7টার দিকে এসে বিনিতারা কালকে রিপোর্ট কালেক্ট করেছে। বিনিতা এখন ডাক্তারের চেম্বারে গিয়েছে রিপোর্ট দেখাতে। রূপন্তী একটু চিন্তিত মন নিয়ে পাশের বসার জায়গায় বসে কখনো আবার উঠে দাঁড়িয়ে আশপাশটা ঘুরে দেখছিল। হাসপাতালের করিডোরে বেশ ভিড়, রোগী এবং তাদের স্বজনদের পদচারণায় শোরগোল তৈরি হয়েছে। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো সাপিন। আরে মিস রূপন্তী, আপনি এখানে? সাপিন অবাক হয়ে বলল। রূপন্তীও খানিকটা অবাক, সৌজন্যতামূলক হেসে বলল, হ্যাঁ বিনিতা, ডাক্তার দেখাতে এসেছে, ওর সাথে এসেছিলাম। কি হয়েছে ওনার? সাপিন জিজ্ঞেস করলো। এই তো কালকে শ্বাসকষ্ট হয়েছিল। রূপন্তী চোখে দৃশ্যমান চিন্তার রেখা। এখন কেমন আছে? সাপিন কণ্ঠে খানিকটা উদ্বেগ দেখা গেল।
ঠিক আছে এখন, তবে ডাক্তার আরও কিছু পরীক্ষা করতে বলেছিল। আজকে সে রিপোর্টগুলো দেখাতে এসেছিলাম। রূপন্তী বলল। কোন বিভাগে দেখিয়েছেন? শাপিন জিজ্ঞেস করলো। প্রাথমিক পর্যায়ে তো মেডিসিন বিভাগেই দেখিয়েছে। রূপন্তী বলল, তারপর একটু থেমে যেন কিছু ভাবতে ভাবতে বলল, তবে ডক্টর বলেছে আশা করা যায় কোনো বড় সমস্যা হবে না। অর্ণব তো মেডিসিন বিভাগে আছে, ওর সাথে দেখা হয়েছে? শাপিনের খেয়াল হলো হঠাৎ। হ্যাঁ, উনি বিনিতার চেক আপ করেছেন। রূপন্তী এক পলক তাকালো শাপিনের দিকে। শাপিন এবার মাথা নাড়ল। আচ্ছা, বিনীতা এখন কোথায়? ও ইসিজির রিপোর্টে দেখাতে ভেতরে গেছে। রূপন্তী বলল, ও, তো চলুন আমরা ক্যান্টিনে বসি। আমার ওয়ার্ড শুরু হতে দেরি আছে। সকালে খেয়ে এসেছেন? শাপিন জিজ্ঞেস করলো। না, আসলে সকালে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, খাওয়া হয়নি। রূপন্তী বলল। আমিও খেয়ে আসিনি। শাপিন বলল, চলুন যাও যাক, খাওয়া দরকার। বিনিতা বের হোক, একসাথে যাই। রূপন্তী বলল। আচ্ছা, বিনীতা বের হতে হতে আমরা গিয়ে বসি, ওকে ফোন করে ডেকে নেব। শাপিন বলল এবার। ঠিক আছে, চলুন। রূপন্তী বলল অন্যমনস্ক ভঙ্গিতে। ক্যান্টিনে গিয়ে ওরা কর্নারের দিকে একটা টেবিলে বসলো। রূপন্তীকে বসিয়ে রেখে শাপিন উঠে গেল কাউন্টারের দিকে। যেতে যেতে ফোন দিল অর্ণবের নাম্বারে। অর্ণব, তুই কি ভেতরে? হ্যাঁ, আমি তো অফিসারের সাথে। কেন, কি হয়েছে? কিছু না, এমনি। বাইরে আসতে পারবি ক্যান্টিনে? দাঁড়া, দেখছি। আর শোন, মিস বিনীতা কি ভেতরে আছে? শাপিন আবার প্রশ্ন করলো। হ্যাঁ, রিপোর্ট দেখাতে এসছে স্যারের কাছে। কতক্ষণ লাগবে? এই তো কিছুক্ষণ। অর্ণব বলল। আচ্ছা, তাহলে যখন বের হবে ওনাকে সাথে নিয়ে ক্যান্টিনে আয়। তুই কি ক্যান্টিনে? হ্যাঁ, সাথে রূপন্তীও আছে। শাপিন বলল, ওর মুখে ছোট্ট হাসির রেখা। ওরে বাবা, প্রপোজ করে ফেলছিল নাকি? অর্ণব অবাক হলো। এখনো করি নাই। শাপিন মাথা চুলকে বলল। করে ফেল, সুযোগ হারাস না। ফোন রাখতেই অর্ণব দেখল বিনীতার রিপোর্ট দেখানো হয়ে গেছে। ডাক্তার আফাজ আহমেদের কাছ থেকে পারমিশন নিয়ে অর্ণব বিনীতার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, আপনি বাইরে এলেন যে? বিনীতা অবাক হয়ে প্রশ্ন করলো। আপনার সাথে হাঁটতে এলাম। অর্ণব কৌতুকের স্বরে বলল। বিনীতার চোখে কিছুটা বিভ্রান্তি, কিছুটা অবাক ভাব। ও যেন বুঝে উঠতে পারছে না অর্ণবের কথার মানে। অর্ণব ওর চোখের বিভ্রান্ত চাউনি প্রত্যক্ষ করে আরেকটু ভরকে দেওয়ার জন্য বলল, আপনার পাশে কিছুটা পথ হাঁটতে পারি না? বিনীতা এবার আরো অবাক হয়ে এক পলক দেখলো ওকে। মানে একটা শব্দ, কিন্তু মনে হচ্ছে যেন পুরো মহাবিশ্বের প্রশ্ন ওর একটা কথার মধ্যে লুকিয়ে আছে। অর্ণব কিছু বলল না, আর বিনীতাও বুঝলো না কিছুই। শুধু দেখলো হাঁটতে হাঁটতে ওরা ক্যান্টিনের সামনে চলে এসেছে। ভিতরে ঢুকে বিনীতা দেখলো রূপন্তী বসে শাপিনের সাথে। অর্ণবের মাথা মুন্ডু ছাড়া কথা শুনতে শুনতে ও ভুলেই বসেছিল রূপন্তীর কথা। রূপন্তী আবার এখানে শাপিনের সাথে কি করছে? ওরাও গিয়ে বসলো শাপিনদের টেবিলে। খাবার অর্ডার দিয়ে টুকটাক কথা হলো চারজনের। এর মাঝে বিনীতা খেয়াল করলো রূপন্তীর দিকে তাকিয়ে শাপিন চোখে চোখে যেন কিছু একটা ইঙ্গিত করছে। আজকে কি বিনীতার সবকিছু মাথার উপর দিয়ে যাওয়ার দিন? বিনীতা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। ক্যান্টিন থেকে বের হয়ে রূপন্তী এবং বিনীতা বিদায় নিয়ে হাসপাতাল থেকে চলে গেল। আগামী 7 দিন ওদের শীতকালীন ছুটি, আর এই সুযোগে রূপন্তী এবং বিনীতা সিদ্ধান্ত নিল দুজনেই বাসায় যাবে। তাই হালকা পাতলা কিছু কেনাকাটা করতে ঢুকলো পাশের একটা শপিং কমপ্লেক্সে। বিনীতার মা রাহনুমা বেগম আজ সকাল থেকে মেয়ের পছন্দের খাবার রান্না করছেন। কতদিন পর মেয়ে বাড়িতে আসছে। বিনীতার বাবা ফারুক রহমান ও অপেক্ষা করছেন মেয়ের বাড়ি আসার। তাদের একমাত্র মেয়ে বিনীতা হলে থেকে পড়াশোনা করার কারণে বাড়িতে থাকাই হয় না। বিভিন্ন ছুটিতে বাড়ি আসলেও বেশি দিন থাকতে পারে না। একমাত্র মেয়ে হওয়ায় বিনীতা আদরটাও বেশি। মা বাবা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেয়ের বাড়ি ফেরার। বেল বাজাতেই রান্নাঘর থেকে রাহানুমা বেগমের গলা শোনা গেল। দরজাটা খুলো তো, দেখো বিনু মনে হয় এসে পড়েছে। ফারুক সাহেব সোফা থেকে উঠে দরজা খুললেন। প্রায় 3 মাস পর দেখছেন মেয়েকে। বিনীতাও এতদিন পর বাবাকে দেখে ছুটে এসে গলা জড়িয়ে ধরল। কেমন আছো আব্বু? ফারুক সাহেবও অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো?
আমিও ভালো আছি আব্বু। আম্মু কোথায়? এতক্ষণে রাহানুমা বেগমও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। আম্মু, বিনিতা ছুটে গিয়ে মায়ের গলা আঁকড়ে ধরল। কুশলাদি বিনিময় শেষে রাহানুমা বেগম বিনিতাকে ঘরে গিয়ে ফ্রেশ হতে বললেন। এতদিন পর বাড়ি ফিরলে গোসল করে একটু বিশ্রাম নাও। বিনিতা মায়ের কথায় সম্মতি জানিয়ে দোতলায় চলে গেল। নিজের ঘরে পা রেখে অনুভব করলো কতদিন পর এলো এই ঘরটায়। প্রতিবারই যখন আসে মনে হয় ঘরটা এতদিন পরই ফেরার অপেক্ষা করছিল। আজ শুক্রবার, ছুটির দিন। বিনিতার বাবা ফারুক সাহেব আজ বাসায় আছেন। বিনিতার মা রাহানুমা বেগমের এক পুরনো বান্ধবীর বাসায় দাওয়াতে যাওয়ার কথা বিনিতাদের। বিনিতা আর রাহানুমা বেগম রেডি হয়ে গাড়িতে অপেক্ষা করছেন বিনিতার বাবার জন্য। তিনি গাড়ির চাবি ভিতরে ফেলে এসেছেন রাহানুমা বেগমের তাড়াহুড়ায়। বিনিতারা সকাল সকালেই বেরিয়ে পড়েছে। পুরনো বান্ধবী, কতদিন পর দেখা, কত গল্প, কত কথা জমে আসে। তাই বান্ধবীর সাথে দেখা করার তর সইতে না পেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। গাড়িতে বসে রাহানুমা বেগম ফোন দিলেন বান্ধবীর নাম্বারে। কি রে রাহানুমা, তোরা কত দূর? এই তো রওনা দিয়েছি, আসছি। বিনিতা আসছে না সাথে? হ্যাঁ, বিনু আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আয় তাহলে, রাখছি। ফোন রাখতেই ফারুক সাহেব ফোন কাটলেন। বিনু, দেখ তোর মা বান্ধবীর সাথে দেখা করার জন্য কেমন উতলা হয়ে আসছে। রাহানুমা বেগমও উত্তর দিলেন। উতলা হব না? কতদিন পর দেখা হচ্ছে বলতো। তোমরা তো বন্ধুরা নিয়মিত দেখা সাক্ষাৎ করো, আমাদের মেয়েদেরই তো বান্ধবীদের সাথে দীর্ঘদিন যোগাযোগ থাকে না। না, তা তো ঠিকই, আমি তো মজা করছি। বিনিতা এখানে নীরব দর্শক। ও শুধু দেখছে আর হাসছে। আম্মু আব্বু এখনো কতটা প্রাণবন্ত। কি রে শাফিন, তোদের প্রেম কেমন চলছে? অর্ণবের গলায় কৌতুক। দুঃখী দুঃখী মুখ বানিয়ে শাপিন বলল, আর প্রেম প্রেম শুরু হতে না হতেই প্রেমিকা বাড়ি নিয়ে বসে আছে, দেখা সাক্ষাৎ নেই, কেমন আর চলবে? শাপিনের দুঃখী মুখ দেখি কোনোমতে হাসি চেপে অর্ণব বলল, আরে বেচারা প্রেমিক শাফিন। প্রেমের আর তুই কি বুঝবি? জীবনে তো কোনো মেয়েকে ভালো করে দেখলিই না। দেখার দরকার নেই, এভাবে ঠিক আছে। অর্ণবের গম্ভীর স্বর। তোর যে কি হবে? শাপিনের গলায় হতাশা। ঢাকা শহরের বিখ্যাত জ্যামের কবলে পড়ে বিনিতারা। যখন আসমা আন্টির বাসায় পৌঁছালো তখন প্রায় দ্বিপ্রহর। গেটের সামনে দাঁড়িয়ে থাকা চিকন লম্বা ছেলেটা সম্ভবত ওদের জন্যই অপেক্ষা করছিল। বিনিতা একটু অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। মুখটা চেনা মনে হচ্ছে না, তবে হয়তো আসমা আন্টির ছেলে হবে। ছোটবেলায় একবার দেখা হয়েছিল আসমা আন্টির সাথে। বিনিতা তখন সম্ভবত ক্লাস 4-5-এ পড়ে। আসমা আন্টির 2 ছেলে। এই লম্বা ছেলেটা হয়তো আন্টিরই ছেলে হবে। তবে এতদিন পর বিনিতা চিনতে পারছে না। আসমা আন্টিরা এতদিন নরসিংদী থাকতেন, 2-3 মাস হলো ঢাকা শিফট করেছেন। তাই ওদের 2 পরিবারের যোগাযোগ থাকলেও যাওয়া আসা হতো না তেমন। ওরা ড্রয়িং রুমে এসে বসতেই আসমা আন্টি আর রাহানুমা বেগম একে অপরকে দিকে আবেগাপ্লুত হয়ে গেলেন। পুরোনো দিনের গল্প শুরু হয়ে গেল সাথে সাথে। এদিকে ফারুক সাহেব আর আশরাফ সাহেবও নিজেদের মধ্যে গল্পে মেতে উঠলেন। আসমা আন্টি পরিচয় করিয়ে দিলেন তার ছোট ছেলে ফাহিমের সাথে, যে ওদের গেট থেকে রিসিভ করেছিল। এই যে রাহানুমা, আমার ছোট ছেলে ফাহিম এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আর ফাহাদ তো এখন ঢাকা মেডিকেলে ইন্টার্ন করছে। হ্যাঁ, ফাহাদ ফাহিম দুজনকেই ছোটবেলায় দেখেছি, তারপর কতদিন দেখা হয়নি। আসমা আপা, আপনার 2 ছেলে তো এখান থেকে বড় হয়ে গেছে। ওদের এই কথোপকথনের মাঝে বিনিতা চুপচাপ একপাশে বসে আছে। ছোটবেলায় এই আন্টির সাথে একবার দেখা হয়েছিল, কিন্তু এতদিন পর মনে থাকার প্রশ্নই আসে না। আসমা বেগম এবার বিনিতাকে উদ্দেশ্য করে বললেন, বিনিতা আম্মু, তোমার কি খবর? কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছিলাম। কথাবার্তা শেষ করে রাহনুমা বেগম বান্ধবীর সাথে রান্নাঘরে গেলেন হাতে হাত লাগিয়ে একটু সাহায্য করতে। ফাহাদের বাবা আশরাফ সাহেব চলে আসায় বিনিতার বাবা ফারুক সাহেব তার সাথে গল্প করতে বসে গেছেন। এদিকে বিনিতা একা একা বসে বোর হচ্ছে। আসমা বেগমের বড় ছেলে ফাহাদ, যে কিনা ঢাকা মেডিকেলে ইন্টার্ন করছে, সে এখন বাসায় নেই, থাকে মেডিকেল কলেজের কাছে। বাসায় খুব একটা আশা হয় না ফাহাদের। বাসায় আছে শুধু আসমা বেগমের ছোট ছেলে ফাহিম। ফাহাদ ফাহিম কারোর সাথেই বিনিতার সেভাবে পরিচয় নেই। অনেক আগে দেখা হয়েছিল, তাই বিনিতা একা বসে বোর হচ্ছে।
কিছুক্ষণ পর ফাহিম এসে বলল, আপু, আপনি ছাদে যাবেন? এখানে বসে বোধহয় বোর হচ্ছেন। বিনীতা একটু চমকে তাকালো। ছাদে যাওয়ার প্রস্তাবটা আকর্ষণীয় মনে হলো ওর কাছে। হ্যাঁ, একটু বোর হচ্ছি, চলো ছাদে যাই। ফাহিমদের ছাদটা বেশ বড়, সুন্দর সাজানো বাগান, ছোট বড় অনেক গাছ, কিছুতে ফুল ফুটেছে, কিছুতে শুধু কচি পাতা। বাতাসে মৃদু মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। এক পাশে একটা দোলনাও ঝুলছে। এক দেখায় বিনীতার পছন্দ হয়ে গেল ছাদটা। বিনীতা দোলনায় বসতে বসতে বলল, ছাদটা তো চমৎকার, কে সাজিয়েছে? ফাহিম গর্বের সাথে বলল, আম্মু করছে শখ, তবে ভাইয়াও টুকটাক শখ আছে গাছপালার। কিছু গাছ ওর পছন্দের, বাকিগুলো আম্মুর। তুমি গাছ পছন্দ করো? কিন্তু যত্ন করি না তেমন, আম্মুই করে। ভাইয়া যখন বাসায় থাকে আম্মুর সাথে ভাইয়াও যত্ন করে। তুমি গাছ পছন্দ করো? বিনীতা হাসলো। অনেক, আমার বারান্দায় অনেক ফুল গাছ আছে, কাঠগোলাপ, কামিনী, হাসনাহেনা। ও, আম্মুরও হাসনাহেনা খুব পছন্দের। রাতে ফুল ফুটলে দারুণ গন্ধ আসে, তাই না? হ্যাঁ, আমার পছন্দের। কথা বলতে বলতেই ফাহিমকে নিচে ডাকছেন আসমা বেগম। আপু, আপনি এখানে থাকুন, আম্মু ডাকছি, আমি দেখে আসি। ঠিক আছে, আর আমাকে তুমি করে বলো, আমি তোমার চেয়ে খুব বেশি বড় না। ফাহিম চলে গেলে বিনীতা দোলনায় বসে বসে ছাদটা দেখতে লাগলো। ছাদটা একদম নিরিবিলি, চারপাশে ফুল আর পাতার সিগ্ধ ছায়া। হালকা বাতাস দোলকাচ্ছে, মাঝে মাঝে পাতার ফাঁক গলে রোদ এসে মুখ ছুঁয়ে যাচ্ছে। বিনীতা দোলনার রশিটা ধরে আলতো করে দোল খেতে খেতে চারপাশটা দেখছিল। শহরের কোলাহল থেকে একটু দূরে এই ছোট্ট সবুজের রাজ্যটা ওর ভালো লেগে গেল। মনে মনে ভাবলো, এমন একটা ছাদ যদি ওর নিজের থাকতো তাহলে প্রতিদিন এখানে এসে বসতো। ওদের বাসার ছাদেও চাইলে এমন করা যায়, কিন্তু বিনীতা তো বাসাতেই থাকে না। কিছুক্ষণ পর আসমা আন্টি নিজেই ছাদে এলেন। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? তোমাকে তো নিচে খুঁজছিলাম। আন্টি, ছাদটা এত সুন্দর, আপনি সাজিয়েছেন? তোমার পছন্দ হয়েছে? আসমা আন্টি হাসলেন। হ্যাঁ, খুব। এত গাছ, এত ফুল, একদম নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ। বিনীতা চারপাশে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, দোলনাটা আমার পছন্দে কেনা, কিন্তু বেশিরভাগ গাছ ফাহাদের লাগানো। আমার পছন্দেরও কিছু আছে। আসমা আন্টি বললেন। বিনীতা একটু চুপ করে রইল। ফাহাদ নামের ছেলেটা ওর কল্পনায় মনে হলো একজন ডাক্তার, যাকে গাছপালা আর প্রকৃতির ছোঁয়ায় পাওয়া যায়। চলো নিচে যাই, সবাই খাবার টেবিলে বসেছে, তোমার আম্মুরা অপেক্ষা করছে। আসমা আন্টির কথায় ভাবনা কাটলো বিনীতার। হ্যাঁ, আসছি। বলে শেষবারের মতো ছাদের চারপাশটা একবার ভালো করে দেখে নিল বিনীতা। সবুজ পাতার ফাঁকে গলে নরম রোদ এসে দোলনার উপর পড়ছে। বাতাসে হালকা দুল খাচ্ছে ফুলের ডালপালা। জায়গাটা এতটাই প্রশান্তিময় যে যেতে ইচ্ছে করছে না ওর, কিন্তু সবাই নিচে অপেক্ষা করছে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে নামতে আসমা আন্টির দিকে তাকিয়ে বলল, আপনার ছাদটা এত সুন্দর আন্টি, এখানে বসে থাকলে একদম সময়ের হিসেবে থাকবে না। আসমা বেগম হেসে বললেন, ভালো লেগেছে তো? তুমি চাইলে বিকেলে আবার উঠে বসতে পারো, যখন মন চাইবে তখনই এসো। বিনীতা হাসলো। ঠিক আছে। নিচে এসে বিনীতা দেখলো খাবার টেবিলে সবাই বসে পড়েছে। টেবিল ভর্তি সুস্বাদু খাবার। বাসায় স্পেশাল অতিথি এসেছে বলে আয়োজন বেশ ভালোই হয়েছে। বিনীতার মা রাহানুমা বেগম আসমা আন্টির পাশে বসে গল্প করছেন। ফাহিম পাশে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। বিনীতা, তুমি কি খাবে, মাছ নাকি মাংস? আসমা আন্টি জিজ্ঞেস করলেন। আমি একটু একটু করে দুটোই নেব। বিনীতা হাসি মুখে বলল। সবাই খেতে খেতে হাসছিল, গল্প করছিল। খাবার শেষে রাহানুমা বেগম আর আসমা বেগম আবার গল্পে মেতে উঠলেন। ফারুক সাহেব আশরাফ সাহেবের সাথে বসে চা খেতে লাগলেন। আর বিনীতা খাওয়া দাওয়া শেষ হতেই একটু রেস্ট করার পর সবাই যখন গল্পে মশগুল, বিনীতা আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। ছাদের রেলিং ধরে বাইরে তাকিয়ে দেখলো বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। এই বাসার গল্প, এই মানুষগুলো, সবকিছুই কেমন আপন আপন লাগছে। অর্ণব এহসান ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন। তার দিনের বেশিরভাগ সময় কাটে হাসপাতালের ওয়ার্ডে। সে নিজের জীবনের গভীরে গিয়েও কখনো নিজেকে খুঁজে পায় না। নিজের এবং নিজের অনুভূতির ব্যাপারে সে সবসময় বড্ড উদাসীন। একজন দায়িত্বশীল ডাক্তার হওয়ার চেষ্টা আর মানুষের সেবা করা, এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। অন্যদিকে
বিনিতা নাওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওর জীবনে পৃথিবী শুধু বই আর পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। ও সারা পৃথিবীকে নিজের মতো করে দেখতে চায়, বুঝতে চায়। ভার্সিটিতে বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসের সবুজ পাতার নিচে একাকী বসিয়ে প্রকৃতিকে অনুভব করা, অথবা কোনো এক ঝিম ধরা দুপুরে মোটা উপন্যাসের বইয়ের পাতায় ডুবে যাওয়া, এসবই স্বস্তি খুঁজে পাওয়ার হৃদয়। পৃথিবীর জটিলতাকে সবসময় অপেক্ষা করতে চেষ্টা করে মেয়েটা। এই দুই ভিন্ন পৃথিবীর মানুষের যেদিন প্রথম দেখা হয়েছিল টিএসসির এক ছোট্ট চায়ের দোকানে, অর্ণব সেদিন বেগুনি শাড়ি পরা কাজল চোখের সাধারণ মেয়েটির মাঝে আবিষ্কার করেছিল অসাধারণ কিছু। কিন্তু বরাবরই ও নিজের অনুভূতির প্রতি উদাসীন। তাই পরের বারও যখন বিনিতার হৃদস্পন্দন শুনে অনুভব করেছিল ভিতরের উথাল পাতাল, তখনও বরাবরের মতোই অপেক্ষা করেছে নিজের অনুভূতিকে। বিনিতা আজকে হলে ফিরেছে। বাসা থেকে নিয়ে এসেছে কিছু উপন্যাসের বই। আগে যেগুলো ছিল সেগুলো পড়া শেষ, সেগুলো বাসায় রেখে যেগুলো পড়া হয়নি সেগুলো নিয়ে এসেছে। রূপন্তী এখনো হলে ফেরেনি। ওর অন্যান্য বন্ধুরা হলে থাকে না। পাশের বেডের রিমি আপুও বাড়িতে গেছে, এখনো ফেরেনি। দুপুরের দিকে একা একা বসে থেকে বোর হচ্ছিল ও, তাই একটা মোটা বই খুলে ডুবে গেল উপন্যাসের পাতায়। আজ ক্লাসে কি যে কাণ্ড হলো! অজানা রহস্য ফাঁস করতে যাওয়ার মতো নাটকীয় ভঙ্গিতে বলে উঠল তুহিন। কি হলো আবার? রাহাত চায়ের কাপ নামিয়ে কৌতূহলী চোখে তাকালো। বিশাল নাটক। আমাদের পাশের সারির হিমেলও হঠাৎ ক্লাসের মাঝখানে উঠে দাঁড়িয়ে নিষাদকে সরাসরি প্রপোজ করে দিল। কি সত্যি? মিথিলা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। হ্যাঁ রে, পুরো ক্লাস কয়েক সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা। তারপর নিষাদ কিছু বলল? বিনিতা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। ও বলার সুযোগই পায়নি। ঠিক তখনই স্যার এসে বললেন, ব্যাস, মূর্তির সব শেষ। হিমেল তো একেবারে লাল হয়ে গিয়েছিল। এই কথায় সবাই একসঙ্গে হেসে উঠল। হাসাহাসির মাঝেই রূপন্তী হঠাৎ একটু চুপ হয়ে গেল, যেন কোথায় হারিয়ে গেল মুহূর্তের জন্য। বিনিতা খেয়াল করলো প্রথমে। এই যে মিস রূপন্তী, হঠাৎ করে এমন ভাবুক হয়ে গেলেন কেন? রূপন্তী চমকে উঠল বিনিতার করা এমন সম্বোধনে। কিছু না, এমনি। এমনি না, কিছু একটা তো নিশ্চয়ই চলছে। মিথিলা সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। তুই আমাদের থেকে কিছু লুকাচ্ছিস? রাতও যোগ দিল মিথিলার সাথে। রূপন্তী এবার ধরা পড়ে যাওয়া লুকাতে তাড়াতাড়ি বলে উঠল, ধুর, তোরা সবসময় এমন সন্দেহ করিস কেন? তুহিন হাসলো। সন্দেহ নয়, নিশ্চিত। তোর চোখ দেখে বোঝা যাচ্ছে। রূপন্তী চায়ের কাপের দিকে মনোযোগ দিল, কিন্তু গালের লাল আভাটা লুকাতে পারল না। এই যে কিছু একটা তো আছেই। মিথিলা উত্তেজিত গলায় বলল। রূপন্তী কিছু না বলে চায়ের কাপের দিকে তাকিয়ে লাজুক হাসলো। ওর এই হাসি দেখে সবাই হৈ হৈ করে উঠল এবার। তারপর ওকে চেপে ধরে ওর পেট থেকে বের করে ফেললো লুকানো প্রেমের খবর। ঢাকা মেডিকেলের ওই শাফিন? বিনিতা এবার সরাসরি জিজ্ঞেস করলো ওকে। এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। রূপন্তী চমকে তাকালো বিনিতার দিকে, যেন পুরোপুরি ভাবে ধরা পড়ে গেছে ও। বাকিরা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ওদের দিকে। মানে তুই জানতিস? মিথিলা অবাক হয়ে বলল। বিনিতা হাসলো। আরো আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু তোর মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। রূপন্তী এক মুহূর্ত চোখ ছোট করে বিনিতার দিকে তাকালো, তারপর নিঃশ্বাস ফেলে বলল, আমি জানতাম তুই ঠিক টের পেয়ে যাবি। মিথিলা চায়ের কাপ হাতে নিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আর এতদিন আমরা কিছুই বুঝিনি। তুহিন গম্ভীর মুখে বলল, আচ্ছা, তাহলে আমাদের বলা হয়নি কেন? রূপন্তী একটু হেসে বলল, আরে তোদের বলার জন্য একটা পারফেক্ট সময় খুঁজছিলাম। রাহাত ভ্রু উঁচিয়ে বলল, ওহ, পারফেক্ট সময়। তা আমাদের বাদ দিয়ে কতদূর এগিয়েছে? রূপন্তী চায়ের কাপটা দু হাতে ধরে নিয়ে বলল, উফ, তোরা থামবি? একদম গোয়েন্দাদের মতো জেরা করছিস। তাহলে আমরা এবার তোর বিয়ে খাওয়ার প্ল্যান করব। তুহিন হাসতে হাসতে বলল। রূপন্তী একরকম কাঁদো কাঁদো মুখে বলল, উফ, তোরা থামবি না, তাই না? সবাই হেসে উঠল। হাসি ঠাট্টায় জমে উঠল বিকেলের আড্ডাটা। চায়ের কাপের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাসে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুহূর্তে বাতাসে সন্ধ্যা নামার মুহূর্ত, বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। হাসপাতাল থেকে বের হয়ে অর্ণব ক্লান্ত হয়ে হাঁটছিল। ইন্টার্নশিপের চাপ কম নয়, দিনের পর দিন একঘেয়ে শিডিউল, রোগী সামলানো, সিনিয়রদের নির্দেশ মেনে চলা, এসবের মধ্যে নিজের ব্যক্তিগত অনুভূতির জন্য সময় রাখা যেন বিলাসিতা। আজকের দিনটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু এক জায়গায় এসে যেন আলাদা হয়ে গেল। হসপিটাল থেকে অর্ণবের বাসার দূরত্ব খুব বেশি নয়, তাই হেঁটে হেঁটেই বাসায় ফিরছিল ও। ওর বাসা আর হাসপাতালের মাঝখানে একটা পার্ক আছে, সেই পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল অর্ণব। পরিকল্পনা ছিল সরাসরি বাসায় চলে যাবে, কিন্তু হঠাৎই চোখে পড়ল স্বল্প চেনা এক অবয়ব। বিনিতা পার্কের একটা বেঞ্চে একা বসে আছে, সামনে একটা বই খুলে রেখেছে, কিন্তু পড়ার দিকে মন নেই। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে, কখনো বা উদাস ভঙ্গিতে চোখ রাখছে লেকের পানিতে। অর্ণব খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো, যাবে কি যাবে না, তারপর দ্বিধা কাটিয়ে এগিয়ে গেল বেঞ্চের কাছাকাছি। বইটা কি বলছে? অর্ণব হালকা কৌতুকের সুরে জিজ্ঞেস করলো। চমকে তাকালো বিনিতা, দেখলো অর্ণব ওর বেঞ্চের পাশে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন বাস্তবে ফিরছে ধীরে ধীরে। বইটা বন্ধ করে অর্ণবের দিকে তাকিয়ে অবাক হলো, তারপর মুখে হাসি টেনে বলল, আপনি এখানে বসুন। বেঞ্চের এক পাশে চেপে জায়গা করে দিল। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পার্কের দিকে চোখ পড়তে পেছন থেকে আপনাকে দেখে মনে হলো চেনা কেউ। তারপর কাছে এসে দেখি আপনি। ও বিনিতার ছোট্ট উত্তর। তারপর বললেন না বইটা কি বলছে? অর্ণবের গলার কৌতুকের সুরটা আবার ফিরে এসেছে। বিনিতা এক পলক তাকালো অর্ণবের দিকে। ওর গাঢ় বাদামি চোখের দৃষ্টিতে যেন একটা অদ্ভুত মাদকতা আছে। ওই গভীর চোখ দুটো বিনিতাকে পরোক্ষভাবে আকর্ষণ করছে সেই প্রথম দিন থেকে। অর্ণবের উচ্চতা 6 ফুটের কাছাকাছি, সুটাম গরম ত্বক, উজ্জ্বল শ্যামলা, গায়ে ডার্ক নেভি ব্লু রঙের শার্ট, হাতে এপ্রন। হসপিটাল থেকে যে সরাসরি এখানে এসেছে তা বেশ বোঝা যাচ্ছে। এক পলকেই যেন বিনিতা সবকিছু পর্যবেক্ষণ করে ফেললো। তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, বই তো অনেক কিছুই বলছে, আমিই শুনছি না ঠিক মতো। অর্ণব হেসে বলল, তাহলে বইয়ের দোষ নেই, সমস্যাটা মনোযোগে। বিনিতা একটু হাসলো, তারপর বইটা খুলে পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি হঠাৎ এইদিকে? মেডিকেলে পড়াশোনার এত ব্যস্ততা সামলে লেক পাড়ে ঘুরে বেড়ানোর সময় পান? না, আজ একটু সময় পেয়েছে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? আসলে মাঝে মাঝে একা বসতে ভালো লাগে, বেশি ভিড় বা শোরগোল যখন অসহ্য লাগে এখানে এসে বসি। অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, মাঝে মাঝে নিজেকে সময় দেওয়াটা দরকার, কিন্তু আপনাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। সব ঠিক আছে? বিনিতা প্রথমে কিছু বলল না, 1 সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিল, তারপর বলল, উফ, আপনারা ডক্টররা সবকিছু এত গভীরভাবে কেন নেন? সবসময় যেন কোনো না কোনো লক্ষণ খুঁজতে ব্যস্ত। কথাটা বলার পরই নিজের উত্তরের তীক্ষ্ণতা বুঝতে পারলো যেন। একটু অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে ফেললো ও। তারপর একটু গভীর শ্বাস নিয়ে বলল, কিছু না, আসলে মাঝে মধ্যে এমন হয়, মাথা ঠান্ডা করতে এখানে চলে আসি। আপনি কি বিরক্ত হচ্ছেন? অর্ণব ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ওর মনের অস্থিরতা বুঝতে চাইছে। তারপর হালকা হেসে বলল, বিরক্ত? না না, বিরক্ত হচ্ছে না। ডাক্তার হিসেবে আমরা শুনতে অভ্যস্ত, তো যদি কখনো বলতে ইচ্ছে করে বলতে পারেন। বিনিতা একটু হাসলো। আপনার কি সবসময় ডাক্তারি মাথায় ঘোরে? অর্ণব হেসে মাথা নাড়ালো। তাই একটু একটু ঘোরে আর কি। বিনিতা কিছু বলল না। অর্ণব মৃদু হাসলো। ডাক্তারদের জন্য নীরবতা একটা লক্ষণ হতে পারে। বিনিতা চোখ ছোট করে তাকালো। আবার শুরু হলো? আপনাদের ব্রেইন আর একটু সাধারণভাবে চিন্তা করতে পারে না? পারে তো, কিন্তু তখন আমরা ডাক্তার থাকি না, সাধারণ মানুষ হয়েছে। কথাটা শুনে বিনিতা একটু থেমে গেল, তারপর প্রসঙ্গ পাল্টে হালকা গলায় বলল, আপনার সঙ্গে বারবার দেখা হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? লেকের পাড়ে তখন মৃত বাতাস বইছে, পানির উপর ছোট ছোট ঢেউ উঠছে। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সন্ধ্যা আকাশে। অর্ণব এবার ভালো করে তাকালো বিনিতার দিকে। বাতাসে মেয়েটার চুলগুলো উঠছে, চোখের কোণে কাজলের হালকা আঁচড়। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে লেকের পানির দিকে। পার্কের ল্যাম্পপোস্ট গুলো জ্বলে উঠেছে, তার আলো এসে পড়ছে বিনিতার চুলের উপর। বিনিতার গায়ে একটা সাদা রঙের জামা, গলায় বেবি পিঙ্ক কালার স্কার্ফ ঝোলানো। সাদা রংটা যেন
ওর ছিগ্ধতাকে আরো বাড়িয়ে তুলছে। অর্ণব একটু মলান হাসলো, তারপর বলল, এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? বিনিতাও একটু হাসলো। ও বুঝতে পারছিল অর্ণব ওকে লক্ষ্য করছে, কিন্তু কেন? আপনার কি মনে হয়? বিনিতা নিচের দিকে তাকিয়ে স্কার্ফের কিনারটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে জিজ্ঞেস করলো। অর্ণব কিছু বলল না, বেঞ্চের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। ওর চোখে মুখে ফুটে উঠেছে সারাদিনের ক্লান্তি। হয়তো কাকতালীয়ই। কিছুক্ষণ পর বলল অর্ণব, গলার স্বরে যেন একটুখানি দ্বিধার আভাস। কয়েক মুহূর্ত ওরা দুজনেই চুপচাপ বসে লেকের পানির দিকে তাকিয়ে থাকলো। দূরে একটা পানি কৌড়ি ডুব দিয়েছে পানিতে। মৃদু বাতাসের ছোঁয়ায় লেকের পানি কেঁপে উঠল। নীরবতা ভেঙে বিনিতা হঠাৎ বলল, কবিতা শুনবেন? অর্ণব অবাক হলো। ওর চোখে দেখা দিল কৌতূহল। শুনতে পারি। বিনিতা ধীর গলায় আবৃত্তি শুরু করলো। আমাকে খুঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো, পৃথিবীর পাড়ে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? অর্ণব মুগ্ধ হয়ে শুনছিল। সন্ধ্যার আধো আধো আলোতে বিনিতার কণ্ঠ কেমন মায়াময় শোনাচ্ছে। বিনিতা কবিতা শেষ করলো। শেষের দিকে একটু ধীর হয়ে এলো ওর কণ্ঠ, যেন ও হারিয়ে গেছে কবিতার ভেতর। কিছুক্ষণ চুপ থাকার পর বিনিতা হাসলো। জীবনানন্দের কবিতায় একটা বিষণ্ণতার ছোঁয়া আছে, কেন যেন এই বিষণ্ণতাটা আমায় খুব টানে। অর্ণব তাকিয়ে রইল ওর দিকে। ওর চোখে তখনও মুগ্ধতার রেশ। বিনিতা এক মুহূর্ত তাকালো অর্ণবের দিকে, তারপর বলল, আপনি কবিতা পড়েন? অর্ণব হেসে বলল, পড়ি না, তবে আপনাকে শুনতে ভালো লাগছিল। বিনিতা হাসলো। কবিতার জগতে কি শুধুই বিষণ্ণতা? অর্ণব জিজ্ঞেস করলো, না, অনেক কিছু আছে, কখনো প্রেম, কখনো বৃষ্টি, কখনো নিঃসঙ্গতা। কবিতা তো আমাদের অনুভূতির গল্প বলে। অর্ণব মাথা নেড়ে বলল, তাহলে কবিতা শুধু শব্দের মালা নয়, অনুভূতি প্রকাশের ভাষা। হ্যাঁ। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজকের এই ছোট্ট আলাপটা ভালোই লেগেছে। বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ওর চোখের কোণে একটি ছোট্ট মিষ্টি হাসি ফুটে উঠল। কোনো উত্তর না দিয়ে স্কার্ফটা একটু ঠিক করে নিল ও। তারপর ওর কোলের উপর থাকা বন্ধ বইটা ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে নিতে নিতে বলল, তাহলে আসি, আবার দেখা হবে নিশ্চয়ই। অর্ণব এক মুহূর্ত চুপ থেকে বলল, নিশ্চয়ই, ভালো থাকবেন। বিনিতা একবার পিছন ফিরে তাকিয়ে হালকা হাসলো, তারপর ধীর পায়ে হাঁটতে শুরু করলো। বাতাসে ওর চুল এলোমেলো হয়ে গেছে। অর্ণব বসে রইল কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত লেকের পানিতে মিশে যাচ্ছিল সূর্যাস্তের শেষ আলো। বাসায় ফিরে অর্ণব নিজেকে বেশ অদ্ভুতভাবে আবিষ্কার করলো। সারাদিনের পরিহিত কাপড় এখনো ওর গায়ে, হাতের অ্যাপ্রনটা বিছানায় ছুঁড়ে ফেলে বিছানার পাশে থাকা সোফায় বসে খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ও। কিন্তু মন পড়ে আছে বিকেলে সেই লেকের পাড়ে। কিভাবে যেন ওর মন পুরোপুরি বিনিতাই আটকে যাচ্ছে। সাপিন বাসায় ফিরেছে কি ফেরেনি তাও জানতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। লেকের পাড়ে কাটানো বিকেলের প্রতিটি মুহূর্ত যেন মনে ফিরে আসছে বারবার। বিকেলের ছিগ্ধ আলো, লেকের শান্ত পানি আর বিনিতার কণ্ঠস্বর। কবিতা আবৃত্তির সময় যখন ওর রেশমের মতো চুল উড়ে আসছিল অর্ণবের চোখে মুখে, কবিতার মধ্যে ডুবে থাকা বিনিতা খেয়াল করেনি। সে সময় ওর গভীর চোখ দুটো সবকিছু মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করছে ওর মনে। অর্ণব উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দেখলো রাতের আলো ঝলমল ব্যস্ত নগরী। মানুষ চলছে তো চলছেই, কারো যেন থামবার ফসরত নেই। তার মাঝে অর্ণব আটকে আছে শেষ বিকেলের দেখা সেই কাজল কালো চোখ দুটোতে আর ওই মোহবিষ্ট কণ্ঠস্বরে। বিনিতাকে যেদিন প্রথম দেখেছিল অর্ণব, সেদিনও এমনই এক শেষ বিকেলে ছিল। সেদিনও কাজলের আসর ছিল ওই চোখ দুটোতে। পরনে ছিল বেগুনি শাড়ি, অবিন্যস্ত চুলগুলো ছিল বেনুনিতে গাঁথা। অর্ণবের চোখ আটকে গিয়েছিল ওর দিকে। সাদামাটা শ্বাস, এক অদ্ভুত সারল্য মাখা ছিল ওর চোখে মুখে। সেদিন ওদের কোনো কথা হয়নি, কিন্তু অর্ণবের মনে হয়েছিল এমন শিরা শক্ত গভীর চোখ ও আগে কখনো দেখেনি। কি আছে ওই চোখ দুটোতে? সেদিনই ওর মনে হয়েছিল মেয়েটা যেন অন্যরকম। আজ এতদিন পর আবার সেই বিকেল, সেই চোখ, সব যেন নতুন করে ফিরে এলো। হঠাৎই
নিজের ভাবনার মধ্যে খেয়াল হলো ওর। আমি কি মেয়েটার কথা বেশি ভাবছি না? নিজের প্রশ্নে নিজেই থমকে গেল ছেলেটা। একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ল পুরো মন জুড়ে। এটা কি প্রথম ভালো লাগার অনুভূতি? নয়তো এতদিন ধরে চেনা শহরের রাত আজ হঠাৎ করে এত অচেনা লাগছে কেন? অর্ণব ফিরে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। বিনিতার হাসিটা আবার চোখের সামনে ভেসে উঠেছে। শেষ বিকেলের মায়াময় আলোতে মোড়ানো সেই হাসিটা অর্ণবের ভিতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো বোধহয়। তবে সেই অনুভূতিটাও পুরোপুরি ধরতে পারল না, বা হয়তো ধরতে চাইল না। অর্ণব কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। চোখ বন্ধ করে শুয়ে থাকতেই এক এক করে অনেক কিছু মনে এলো। একের পর এক চিন্তা, স্মৃতি, অনুভূতি মিশে যেতে যেতে অর্ণবের মনে এলো হঠাৎ আবার দেখা হবে নিশ্চয়ই। বিনিতা হলে ফিরে চুপচাপ ব্যাগটা টেবিলের এক পাশে রেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। রিমি আপু গতকাল ফিরেছে, এখনো রুমে নেই। টিমটিমে বাতাসে বারান্দার সামনের গাছটার পাতাগুলো নড়ছে। বাইরে রাতের শহর একদম নির্লিপ্ত। গাড়ির হেডলাইট, দূরের বিল্ডিং এর আলো, সবকিছুই যেন খুব চেনা। আকাশে ফিকে চাঁদ উঠেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো ও। লেকের পাড়ের মুহূর্তগুলো ভেসে উঠল ওর মনে। অর্ণবের কথা আর ওর চোখের গাঢ় বাদামি মণিজোড়া। কথার বলার ধরনটা খুবই সাধারণ, কিন্তু ঠিক কোথায় যেন একটা মৃদু স্পর্শ করে যায়। নিজের ভিতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি টের পাচ্ছে বিনিতা। সেটা কি ঠিক ধরতে পারছে না, শুধু মনে হচ্ছে আজকের বিকেলটা অন্যরকম ছিল। অর্ণব মানুষটা বেশ আন্তরিক। আজকাল কে এত মন দিয়ে কারো কথা শোনে? নিজের মনে বলল ও। কবিতা আবৃত্তি করার সময় ও অর্ণবের চোখে যে নিবিড় মনোযোগ দেখেছে, সেটা এখনো চোখের সামনে ভাসছে। বিশেষ করে অর্ণব যখন বলেছিল আজকের ছোট্ট আলাপটা ভালো লেগেছে। সেই সহজ অকপট স্বীকারোক্তি ওর মনে অদ্ভুত একটা ছাপ ফেলেছে। নিজের ভাবনা বুঝতে পেরে ও যেন একটু থমকে গেল। এসব কি ভাবছে ও? একটা গভীর ভাবনার ভাঁজ পড়ল কপালে। আমি কি একটু বেশিই ভাবছি না? তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো, যেন নিজেকে বাস্তবতায় ফিরে আনছে। না, এত বেশি ভাবা ঠিক না। কিন্তু কিছু ভাবনা কি এত সহজেই দূরে রাখা যায়? হেমন্তের পর শীত ঋতু পেরিয়ে বসন্তকাল আসি আসি করছে। বটতলায় বসে গিটারে টুংটাং শব্দ করছে রাহাত। একটা সুর তোলার চেষ্টা করছে। কিছুক্ষণ থেকে রূপন্তী মুখ বাঁকিয়ে বলল, রাহাত কি করছিস? মনে হচ্ছে গিটার না, পেঁপে কাটছিস। রাহাত চোখ ছোট করে তাকালো রূপন্তীর দিকে। চুপ করে থাক, বেশি কথা বলিস না। সুরটা একবার ঠিকমতো তুলতে দে, তারপরে তোর সমালোচনার জবাব দিচ্ছি। তুহিন বিরস মুখে বলল, এই তোরা ঝামেলা পরে কর, আগে সুরটা তোল দেখি। রাহাত গম্ভীর মুখে আবার গিটারে আঙ্গুল রাখলো। কয়েকবার টুংটাং শব্দের পর অবশেষে সুরটা মিলেছে। রাহাত মাথা ঝাঁকিয়ে বলল, হয়েছে দেখলি, এখন রেডি হ, বটতলায় আজকে কনসার্ট হবে। বিনিতা হেসে বলল, এবার তাহলে গান ধর, দেখি কনসার্ট কেমন জমে। রূপন্তী গলা খাকারি দিয়ে বলল, সবাই চুপ, আমি শুরু করছি। রাহাত সুর তোলার সঙ্গে সঙ্গে রূপন্তী গাইতে শুরু করলো। এমন যদি হতো। তুহিন ছন্দে তাল দিতে দিতে বলে উঠল, কিন্তু পাখি হয়ে উঠতে গিয়ে যদি গাছের ডালে আটকে যাস, তখন কিন্তু আমাদের ডাকিস না। ওর কথায় সবাই একসাথে হেসে উঠল। হাসির মাঝেই মিথিলা ফোড়ন কাটলো। তোকে রাখবে কোন দুঃখে? আমাদের শাফিন ভাই আছে না, সে ঠিক আসবে। প্রেয়সীকে বাঁচাতে, তাই না রে রূপন্তী? বিনিতা মজা করে বলল, সে তো বার্থডে দৌড়াদৌড়ি করেই সময় পায় না, বটতলায় আসবে কখন? আমাদের রূপোর জন্য ঠিকই সময় হবে। রূপন্তী চোখ কুঁচকে সবার দিকে তাকালো। এই তোরা কি শুরু করলি? রাহাত হাসতে হাসতে বলল, কেন মিথ্যা বললাম নাকি? দরকার হলে শাফিন ভাই বটগাছ বেয়ে উঠে তোকে ডাল থেকে নামিয়ে আনবে, তুই গাইতে থাক। আবারও সবাই হেসে উঠতেই রূপন্তী ভ্রু তুলে গভীর ভঙ্গিতে তাকালো। রাতকে খোঁচা দিয়ে বলল, দেখিস হাসতে হাসতে আবার গিটারের সুর ফুলে যাস না যেন। রাহাত গিটারে টুংটাং শব্দ তুলে বলল, আমার গিটার বাজানো যেমন নিখুঁত, তেমনি শাফিন ভাইয়ের উদ্ধার মিশনও পারফেক্ট হবে, চিন্তা করিস না। মিথিলা হাসতে হাসতে বলল, রূপন্তী, যদি কখনো সত্যি বট গাছের ডালে আটকে যাস, তাহলে শাফিন ভাইকে কল দিস। তবে ডালে আটকানোর আগে দেখে নিস উনি ডিউটিতে আছে কিনা। বিনিতা হাসতে হাসতে বলল, ডিউটিতে থাকলে রূপন্তী অপেক্ষা করবে?
ডালেই বসে থাকবে যতক্ষণ না শাফিন ভাই আসে। তুহিন বলল। তুই বটগাছের ডালে ঝুলে আসিস আর শাফিন ভাই ডিউটির শেষে এসে তোকে উদ্ধার করেছে। হাও রোমান্টিক। বিনিতা হাসতে হাসতে বলল। ভাই থাম, আর হাসতে পারছি না। রূপন্তীর চোখ ঘুরিয়ে ঠোঁট উল্টে বলল। ওদের সাথে তুইও এমন করছিস বিনিতা? আচ্ছা বাবা, আর করছি না। রাহাত, এবার গানটা শেষ কর। রাহাত আবার গিটারে সুর তুলেছে। দেখিস, এই আড্ডা থেকে একদিন আমরা নিজেরাই গান রেকর্ড করে বিখ্যাত হয়ে যাব। তাহলে আগে নাম ঠিক করতে হবে। মিথিলা মজা করে বলল। আমাদের ব্র্যান্ডের নাম কি হবে? বটতলা ব্যান্ড। বিনিতা হেসে বলল। শুরুটা এখান থেকেই তো। তুহিন ততক্ষণে মাটিতে পা ঠেকিয়ে তাল দিতে শুরু করেছে। সবাই সুরের সঙ্গে গলা মেলালো। গিটার বেজে উঠেছে। গাছের নতুন পাতা দুলছে বসন্তের হালকা বাতাসে। বন্ধুত্বের ছোট্ট মুহূর্তগুলো যেন গিটারের সুরের মতো, যার রেস থেকে যাই দীর্ঘ সময়। সকাল 8:25, ক্লাস চলছে। মিথিলা, তুহিন, রাহাত কেউই আজকে আসেনি। ক্লাসের টিচার লেকচার দিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে বিনিতার মন নেই। কখনো খাতায় হিবিজিবি আঁকছে, আবার কখনো জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে। নিজের ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ করে টিচারের একটু জোরে কথা বলে। উঠায় চমকে উঠেছে। কখনো রূপন্তী খেয়াল করলো, তবে কিছু বলল না। ক্লাস শেষে টিচার বেরিয়ে যেতেই চেপে ধরল বিনিতাকে। কে ক্লাসের মধ্যে কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথায় আবার হারাবো? বিনিতা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল। রূপান্তীর চোখ ছোট ছোট করে তাকালো। ঢং করিস না, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অন্য মনস্ক। কি হয়েছে বলতো? কিছু না। চল ক্যান্টিনে বসি। রূপন্তী হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে ফেললো। কেন? ক্যান্টিনে মানুষ কেন যায়? খাবো চল। রূপন্তী এক প্রকার টেনেই ক্যান্টিনে নিয়ে গেল বিনিতাকে। দুটো সামোসা, হাত দুটো কাপ কফি অর্ডার করে ফাঁকা একটা টেবিলে বসলো ওরা। এবার বল কি হয়েছে, একদম ফোনিতা করার চেষ্টা করবি না। রূপন্তী শাসানোর ভঙ্গিতে বলল। হতাশার শ্বাস ফেললো বিনিতা। রূপন্তী না শুনে কিছুতেই ছাড়বে না। অগত্যা বিনিতাকে বলতেই হলো সেদিনের আসমা আন্টির বাড়িতে যাওয়া থেকে হলে ফেরার দিনের ঘটনা। বিনিতারা সেদিন আসমা আন্টির বাসা থেকে ফেরার পরে বিনিতা যেদিন হলে ফিরবে, রাহানুমা বেগম বিনিতার কাছে এসেছিলেন। বিনু, তোমার আসমা আন্টি ওর ছেলে ফাহাদের জন্য তোমাকে পছন্দ করেছে। আসমা আমার ছোটবেলার বান্ধবী, ওকে খুব ভালো করে চিনি আমি। আর আসমার হাজবেন্ড আশরাফ ভাই, দুজনেই খুব ভালো মানুষ। আর ফাহাদকে তো ছোটবেলা থেকেই চিনি, খুবই ভালো ছেলে। এবার ঢাকা মেডিকেলে ইন্টার্ন করছে। সামনে ওর ইন্টার্নশিপ শেষ। চাকরিতে জয়েন করার পরই আসমা ভাবছে ছেলেকে বিয়ে করাবে, তাই ফাহাদের জন্য পছন্দ করেছে তোমাকে। মা, আমি এখনই এগুলো নিয়ে ভাবতে চাইছি না। অবাক হয়ে তাকালো বিনিতা। এখনই কোথায়? ফাহাদের ইন্টার্নশিপ শেষ হোক, হাতে তো সময় আছেই। এ কথা বলে রাহানুমা বেগম বেরিয়ে গিয়েছেন বিনিতার ঘর থেকে। মা চলে গেলে ঘরের দরজাটা লাগিয়ে বিনিতা এসে দাঁড়িয়েছে ওর ঘরের সাথে লাগানো ছোট্ট বারান্দাটায়। বারান্দাটা ওর স্বস্তির জায়গা। বিভিন্ন রকমের পাতাবাহার আর ফুলের গাছ দিয়ে সাজানো ওর বারান্দাটা। গাছগুলো ওর কলেজে যাওয়া আসার টাকা বাঁচিয়ে জমানো টাকায় কেনা। কলেজে পড়ার সময় পর্যন্ত বিনিতা যখন বাসায় ছিল, মন খারাপ কিংবা আনন্দ, বিনিতা চলে আসতো এই বারান্দাটায়। এখান থেকে এক টুকরো আকাশ দেখা যায়। রাতের বেলা ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটার মাথার উপর দেখা যায় শুকতারা। হলে থাকলে বিনিতা বেশিরভাগ সময় মিস করে এই বারান্দাটায়। সেদিন বিকেলে বিনিতার হলে ফেরার কথা। যাবার আগে বিনিতা যখন রেডি হচ্ছে, রাহানুমা বেগম ফাহাদের নাম্বারটা ধরিয়ে দিয়েছিলেন হাতে। বলেছিলেন, ছেলেটার সাথে কথা বলে দেখো, ছেলেটা ভালো। বিনিতা সেদিন মাকে কিছুই বলেনি, চুপচাপ নাম্বারটা নিয়েছে। তারপর বাবার সাথে বেরিয়েছিল হলে ফেরার উদ্দেশ্যে। আজকে সকালে রাহানুমা বেগম ফোন দিয়েছিলেন মেয়েকে। জিজ্ঞেস করেছেন ফাহাদকে ফোন দিয়েছে কিনা। মাকে মিথ্যে বলেছে বিনিতা। কিছুদিন ধরে ক্লাসের চাপ যাচ্ছে আম্মু, সময় পাইনি। তাহলে একটু ফ্রি হয়ে ফোন করো। আচ্ছা। কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়েছে ও। সেই থেকে কিছুটা অন্যমনস্ক ভাবনায় ডুবে গেছে বিনিতা। নাম্বারটা আছে? না, সেদিন বাসা থেকে বের হয়ে ফেলে দিয়েছি। তুই কি আসলে ফোন করতে চাইছিস নাকি? ব্রোকসকে বিনিতা জিজ্ঞেস করলো। না,
এমনি জিজ্ঞেস করছি। আমি ভাবছি যেহেতু ঢাকা মেডিকেলে ইন্টার্নশিপ করছে বোধহয় সাফিনদের ব্যাচের, সাফিনকে কি জিজ্ঞেস করব ফাহাদ নামে কাউকে চেনে কিনা? না, দরকার নেই এইসব ঝামেলার। তুই বিষয়টা এড়াতে চাইছিস কেন? এত তাড়াতাড়ি এইসব বিষয়ে জড়াতে চাইছি না, তাই। রূপন্তী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কফির কাপ হাতে নিয়ে আস্তে আস্তে বলল, ঠিক আছে, এখন না, চাইলে তোর ইচ্ছা, কিন্তু তুই আন্টির সাথে খোলাখুলি কথা বলেছিস। বিনিতা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আস্তে করে মাথা নাড়ল। না, মা যা বলেছে শুনেছি, কিন্তু কিছু বলিনি। আসলে মাকে কি বলবো সেটাই বুঝতে পারছি না। সোজা সোজা বলে দে তোর এখন বিয়ে শাদী নিয়ে ভাবার ইচ্ছা নেই। বিনিতা জানালার বাইরে তাকালো, ক্যান্টিনের পাশে বটগাছের পাতাগুলো হাওয়ায় দুলছে। রূপন্তী ঠিকই বলেছে, মায়ের সাথে অন্তত খোলামেলা কথা বলে বোঝানো উচিত যে ও এখনই এসব চাইছে না, কিন্তু কখনো কখনো কিছু ব্যাপারে কথা বলাও যেন কঠিন হয়ে যায়। রূপন্তী এক চুমুকে কফির শেষ চুমুকটা খেলো। এইসব চিন্তা বাদ দে, আপাতত আমরা আমাদের কফিটা এনজয় করি। বিনিতা একটু হাসলো। সেটাই ভালো। ক্যান্টিনে বসে কথা বলতে বলতেই রূপন্তী ফোনের নোটিফিকেশন এলো। ও একবার স্ক্রিনে চোখ বুলেই হাসতে হাসতে বলল, তুহিনের কাণ্ড দেখ, গ্রুপে লিখেছে। আজ ক্লাস কামাই দিব, কিন্তু আরটা কামাই দিলে কসম খুঁজে খুঁজে ধরে পিড়ামো। বিনিতা হাসলো, কিন্তু ওর চোখে মুখে তেমন আগ্রহ নেই। চল না বটতলায় যাই, সবাই জড়ো হচ্ছে ওখানে। রূপন্তী উৎসাহ দেখানোর চেষ্টা করলো। আজ থাক, তুই যা, আমার মাথাটা কেমন যেন করছে। বিনিতা কফির কাপটা হাতে ঘুরিয়ে বলল। রূপন্তী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হালকা ধমকে সুরে বলল, তোর খারাপ লাগছে আর একা বসে আরো বেশি ভাবতে চাস? ওঠ, এখান থেকে যাই, চল। বটতলায় গিয়ে ওরা দেখলো তুহিন একটা ঠোঙ্গা থেকে বাদাম খাচ্ছে, আর রাহাত মোবাইল স্ক্রলে ব্যস্ত। মিথিলা একটু দূরে গাছের নিচে বসে নোটবুকে কি যেন লিখছে। ওদের দেখে তুহিন মুখ তুলে বলল, এই যে মহারানীরা এলেন, এত দেরি করলি কেন? রূপন্তী বসতে বসতে বলল, ক্লাস শেষে আসার সময় ঢু মারলাম। রাহাত মোবাইল থেকে মুখ তুলে বলল, মানে আমাদের বাদ দিয়ে তোরা একা একা কফি খেয়ে এসেছিস? মিথিলা ওদের দিকে না তাকিয়েই বলল, তুহিন যে বাদাম আনবে বলেছিল সেটাও তো আমাদের ভাগ দাদি একাই খাচ্ছে। তুহিন তখনই ঠোঙ্গাটা রাহাতের দিকে ছুড়ে দিল। নে ভাগ করে খা। রাহাত ঠোঙ্গা থেকে বাদাম নিতে নিতে বলল, ভাগ মানে কি বুঝিস তুই? নিজেই অর্ধেক শেষ করে ফেলছিস। রূপন্তী হেসে বলল, এখন কি বাদামের জন্য যুদ্ধ করবি তোরা? সবাই হাসিতে মেতে উঠল। বিনিতা কিছু বলল না, এক হাতে কাদের ব্যাগে স্টাফ ধরে সামান্য হাসলো। তুহিন খেয়াল করলো, চোখ সরু করে বলল, কি রে বিনু, তোর আজ মুড অফ কেন? রূপন্তী কিছু বলার আগে বিনিতা বলল, না কিছু না, ক্লাসে একটু ঝিমাচ্ছিলাম, টায়ার্ড লাগছে। মিথিলা এবার ওর নোটবুক বন্ধ করে বলল, বসে একটু রিল্যাক্স কর। বিনিতাও আস্তে করে বসে পড়ল। ওর সামনে বাদামের ঠোঙ্গাটা এগিয়ে দিয়ে রাহাত বলল, বাদাম খা। বিনিতা মাথা নেড়ে বলল, এখন যেতে ইচ্ছে করছে না। রূপন্তী বলল, থাক, ওর মুড ভালো নেই, চাপাচাপি করিস না। তুহিন একটু ভ্রু কুঁচকে বলল, আরে বাদামের সাথে মুডের কি সম্পর্ক? খেলে মুড ভালো হয়ে যাবে। রাহাত হেসে বলল, তোর এই বাদামের থিবিকে কোথায় স্বীকৃতি দিল শুনি? মিথিলা তখন হাতের নোটবুক বন্ধ করে বলল, বাদাম বাদ দে, তুই বরং গান ধর, দেখে আস তোর গলার কি অবস্থা। রাহাত গলা খাকারি দিয়ে বলল, এই খটখটে গলায় গান গাইতে পারবো না, কেউ এক কাপ চা খাওয়া। মিথিলা মুস্কি হেসে বলল, চল তপনদার দোকান থেকে খেয়ে আসি। রূপন্তী বিনিতাকে বলল, চল, একটু হাঁটলে ভালো লাগবে। বিনিতা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। আড্ডা চলল হাসি ঠাট্টার মাঝে, কিন্তু ওর মনে কোথাও যেন একটা ঝিম ধরা ভাব থেকেই গেল।